আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। একই দেশ, একই আইন, একই বিমানবন্দর, অথচ দুইজনের ক্ষেত্রে দুইভাবে প্রয়োগ, দুইভাবে ব্যবহার। বর্তমান অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গুলি ভর্তি ম্যাগাজিন সহ ধরা পড়লেন। তাকে জবাবদিহিতার আওতায় আনা হলো না। আইনের প্রয়োগ তো দূরের কথা, পুলিশ সবাই হেফাজতে নেওয়া তো দূরের কথা, অথচ একই বিমানবন্দরে ঘোষণা ছাড়া অস্ত্র গুলি নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন সাতক্ষীরা ও যশোরের দুজন রাজনৈতিক নেতা। তাদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হয়েছে এবং পুলিশেও সোপর্দ করা হয়েছিল। এছাড়া বিভিন্ন সময় একই অভিযোগে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ সহ আইনের পদক্ষেপ নেওয়ার উদাহরণ আছে, অথচ আসিফ মাহমুদের ক্ষেত্রে ভিন্ন। তিনি যখন গুলি ভর্তি ম্যাগাজিন সহ ধরা পড়লেন, তখন 5 মিনিটের জন্য সংবাদ প্রচার হলো, জাস্ট 5 মিনিট। তিনি 5 মিনিটের জন্য সংবাদ প্রচার হলো, তারপরে সংবাদগুলো আর নাই, উধাও হয়ে গেল। তিনি বিদেশের মাটিতে বৈশা ফেসবুকে পোস্ট দিলেন যে সংবাদ উধাওয়ের ক্ষেত্রে আমাদের কোনো হাত নাই। তারপরে তিনি বললেন যে এটা আমার লাইসেন্স করা অস্ত্র, এইটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, আমি ইচ্ছাকৃতভাবে আনি নাই। আমার আরও অনেক এইরকম ম্যাগাজিন আছে, আমি অনেকগুলো রাইখা আছি, ভুলবশত একটা আমার ব্যাগের মধ্যে আছে, আমি বুঝতে পারি নাই। বেশ ভালো কথা, আপনার লাইসেন্স করা অস্ত্র। তখন প্রশ্ন উঠল যে আপনার যদি লাইসেন্স করা অস্ত্রই হয়, তাহলে আপনার তো বয়স এখনও 30 হয় নাই, তাহলে আপনি কিভাবে লাইসেন্স করলেন? যখন একজন ব্যক্তি লাইসেন্স পেতে চায় অস্ত্রে, তখন তাকে সর্বনিম্ন 30 বছর হতে হয়। তিনি বললেন যে আমি একজন উপদেষ্টা, আর একজন মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদা বা সমপদমর্যাদায় কোনো ব্যক্তির ক্ষেত্রে বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। বেশ ভালো কথা, আপনার বয়সও লাগে নাই, এমনি পেয়েছেন। তাইলে পরে একজন ব্যক্তি যখন অস্ত্রের লাইসেন্স নেয়, তখন কিন্তু তাকে গত 3 বছরের ট্যাক্স দিতে হয় 3 লক্ষ টাকা করে। তাইলে 3 বছরের 3 তিরিখকে 9 লক্ষ টাকা আপনি কবে ট্যাক্স দিলেন? আপনি তো 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত একজন সাধারণ শিক্ষার্থী ছিলেন, বাড়ি থেকে টাকা এনে খরচ করছেন, সেইটা নিয়ে তার কোনো কথা নেই। আচ্ছা, সব কিছু ঠিক আছে, ধরে নিলাম যে তিনি বৈধভাবে অতীতে ট্যাক্সও দিচ্ছেন, বৈধভাবে মানে লাইসেন্স করছেন এবং বৈধভাবে তিনি অস্ত্র বহন করতেছেন। তাহলে এখন প্রশ্ন যে আপনার লাইসেন্সটা কার নামে? আপনার লাইসেন্সটা কত সালে কয় তারিখে ইস্যু করা হলো? আপনি যে এই যে অস্ত্রটা ব্যবহার করা, এই ব্যবহার করা শিখলেন কোথা থেকে? ট্রেনিংটা দিলেন কোথা থেকে? আর আপনি যে বুলেট এবং ম্যাগাজিন সহ ধরা পড়ছেন, এইটা কোন পিস্তলের? সোশ্যাল মিডিয়াতে যে ভেসে বেড়াইতেছে AK-47, AK-47, ওইটার নাকি ওই যে 7.62 বুলেট ওইটার, নাকি ছোট্ট যে পিস্তল বলা হয় ওইটার? এগুলো তো সামনে আনতে হবে। এগুলো সামনে না এনে আপনি ফেসবুকে বলে দেবেন আর অমনি হয়ে গেল। আপনি কি রাজার নাতি? আপনি কি জমিদারের নাতি যে আপনি মুখে বলে দিবেন আর অমনি হয়ে যাব? আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন আপনি। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন? বললো যে হ্যাঁ, এটা নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা তো হচ্ছে অনিচ্ছাকৃত। যেটা আসিফ মাহমুদ বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ওইটাই বললেন যে এটা অনিচ্ছাকৃত। আচ্ছা, অনিচ্ছাকৃত ঠিক আছে, যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে স্যার এটা অনিচ্ছাকৃত ঠিক আছে, কিন্তু লাইসেন্স করতে যে সর্বনিম্ন 30 বছর বয়স হতে হয়, এটা তো উপদেষ্টা সাহেবের হয় নাই, তখন তিনি বললেন তাই নাকি? 30 বছর হওয়া লাগে? আমি তো জানি না, এই আইনটা তো আমি পরিপূর্ণ পড়ি না, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তাহলে কি দাঁড়াইলো? দেখেন, একই আইন, একই এয়ারপোর্ট, একইভাবে ধরা পড়লেন। রাজনৈতিক দলের নেতারা, সাধারণ মানুষেরা জবাবদিহিতার আওতায় পুলিশের কাছে গেলেন, থানায় গিয়ে জবাবদিহি দিলেন এবং সেইটা নিয়ে তো প্লেনে উঠতে পারেন নাই। অথচ এই উপদেষ্টা সাহেবের ক্ষেত্রে এসে এটা ভিন্ন হয়ে গেল, একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত কিছু তার দিকে চলে গেল। নানান ধরনের প্রশ্ন এখন সামনে আসতেছে, এই ধরনের কাজ করলে কি একজন মানুষ এরকম 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি তো মন্ত্রী পদমর্যাদায়, তিনি মন্ত্রী তো থাকতে পারে? বলেন তো আপনি, মন্ত্রী থাকতে পারে না, তারপরও আছে, আমার মনে হয় তারপরও থাকবে। কারণ কি? কারণ ওই যে তারা জুলাই যোদ্ধা, তারা কথায় কথায় থানা ঘুরিয়ে দিতে পারে, সেনানিবাস ঘুরিয়ে দিতে পারে, অস্ত্রসহ ঘুরতে পারে। বিশেষ করে
তিনি তো 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে যখন আন্দোলন চলছে তখন তো আন্দোলনই চলছে। প্রশ্ন হলো আন্দোলন চলাকালেও কি তার কাছে এই অস্ত্রগুলো ছিল কিনা, বা তখনও কি এই লাইসেন্সকৃত অস্ত্র তিনি বহন করেন কিনা। আর 5ই আগস্টের পরে তিনি একজন উপদেষ্টা, রাষ্ট্রীয়ভাবে প্রোটোকল পাচ্ছেন। তাহলে রাষ্ট্রীয়ভাবে যদি প্রোটোকল পেয়ে থাকেন, তাহলে কেন আপনাকে এই আপনার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে হয়? এইটা যদি করতেই হয় তাহলে তো আপনার গার্ডের কাছে থাকবে, আপনাকে যারা গার্ড দেয়, পাহারা দেয়। এই যে গজামিল দেওয়া বিষয়, আর এটা হচ্ছে বড় ধরনের একটা ইস্যু। এইটা যদি আমরা স্বাভাবিকভাবে মেনে নিই যে হ্যাঁ ঘটছে, তিনি অনিশ্চিতভাবে নিয়ে গেছেন, হ্যাঁ এদিকার কথা, তাইলে মনে করেন যে আমি রাম সালা সবই যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যে দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশে যেভাবে মবফ্রন্টের এখন প্রতিষ্ঠাই বলা যায়, গতকালকে ঘটে গেল চট্টগ্রামের পটিয়া থানার ওসি, তিনি একমাত্র বাংলাদেশের ওসি যিনি প্রকাশ্যে মব মোকাবেলা করার জন্য 5ই আগস্টের পরে সর্বপ্রথম আইনানুগভাবে এগোতে লাগছিলেন, সেটাও থামিয়ে দেওয়া হলো, তাকে প্রত্যাহার করা হয়েছে। এইভাবে চলতে থাকলে দেশ কোথায় যাবে? আর তিনি যে অস্ত্র লাইসেন্স তিনি করছেন, দেখেন আপনি সাধারণত আপনি কোনো দিন মোবাইল চালান না, আচ্ছা ধরেন আপনি কম্পিউটার চালান নাই, কোনো দিনই আপনি কম্পিউটার চালান নাই, আপনাকে যদি একটা কম্পিউটার নিয়ে এসে দেওয়া হয়, আপনি তো অনই করতে পারবেন না। আপনি চালাবেন কীভাবে? কোন সুইচে টিপ দিলে অন হবে, মাউস ধরে কোন দিকে নিলে ওই ভেতরে যে তীর চিহ্নটা কোন দিকে যাবে আপনি জানেন না, আপনি চালাতে পারবেন না, আপনি কম্পিউটার চালাইতে পারবেন না, আপনি দেখবেন শুধু। তাহলে সে ব্যক্তিগত ব্যবহারের জন্য সে কিন্তু এটা স্বীকার করছে, এক নাম্বার যে এটা তারই অস্ত্রের এটা বুলেট এবং ম্যাগাজিন, এবং তিনি স্বীকার করছেন যে এটা লাইসেন্সকৃত, এবং এটাও স্বীকার করছেন যে এইটা তিনি নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য কাছে রাখেন। কখন? যখন তাকে মানে গার্ড দেওয়া হয় না, যখন রাষ্ট্রীয়ভাবে যে প্রোটোকল থাকে না, তখন তিনি এটা কাছে রাখেন নিজের আত্মরক্ষার জন্য। তাইলে অবশ্যই তিনি তিনি চালাইতে পারেন। কোথায় টিভি দিতে হয়, বুলেট কীভাবে তুলতে হয়, ম্যাগাজিন কীভাবে ঢুকাইতে হয়, কীভাবে, এই ট্রেনিংগুলো তিনি কোথায় দিলেন, কখন দিলেন, কোন সংস্থা তাদেরকে এই ট্রেনিংগুলো দেওয়ালেন? তার কাছে কি একটাই না আরও অনেকগুলো আছে? ম্যাগাজিনের কথা তো তিনি বলছেন অনেকগুলো আছে, কারণ তিনি বলছেন যে একটা ম্যাগাজিন অলরেডি রেখে আসছি, আর একটা ভুলে ব্যাগে উঠাইছি, এটা আমার মানে অসাবধানতা। একজন এরকম গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি বলে যে আমি অসাবধানতার জন্য আমি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছি, এমনকি দেখেন এই কথা বলতেও দিতেছে না। সংবাদ প্রচার হলে 5 মিনিটের মধ্যে উদাও তিনি বলতেছেন যে এটা আমাদের কোনো হস্তক্ষেপ নাই। এমনকি এইটা যে একটা সিসিটিভি ফুটেজ, যে সিসিটিভি ফুটেজটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াইলো, সেইটা নাকি তিনি চক্রান্ত হিসাবে দেখতেছেন। তিনি বলতে গেলে এরকম যে বাংলাদেশের এই যে সিসিটিভি ফুটেজটা বিদেশি একটা সাংবাদিকের হাতে কেমনে পৌঁছালো, তিনি বললেন যে পিস্তল কেন, কামান নিয়ে সাথে নিয়ে থাকলেও নিরাপদ বোধ করা যাবে না এই বাংলাদেশে। কেন? আপনি তো সরকারে আছেন, আপনি তো বলতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা। আপনার আমলেই যদি এরকম হয় যে আপনার মতো একজন উপদেষ্টাই এরকম কামান নিয়ে থাকলেও নিরাপত্তা বোধ করা যায় না, তাহলে তো এই যে যারা বলেন, যে সমস্ত অভিনেত্রীরা বলতেছেন, নারীরা বলতেছেন, শিক্ষার্থীরা বলতেছেন যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা ভুল করছি আন্দোলনে গিয়ে, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, তাহলে দেশের কী অবস্থা? আর এরকম মানে উদাসীন মনের, তার কথা যদি সবই ঠিক হয়, সবই ধরেন আপনার অস্ত্র বৈধভাবে তিনি লাইসেন্স করছেন, কিভাবে তিনি ট্রেনিং দিচ্ছেন, কিভাবে চালানো শিখছেন, সব কিছু সামনে নিয়ে আসলো আইনানুগভাবে, সব কিছু ঠিক আছে, তারপরে তো তিনি উদাসীন, এরকম একটা আইন লঙ্ঘনকারী কাজ তিনি উদাসীনভাবে করে ফেলাইলেন। তাইলে এরকম একজন উদাসীন মন মানসিকতার মানুষ কিভাবে কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদ ধরে রাখেন? তাকে দ্বারা কি সম্ভব বলেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।